ক্লাস একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি তাপগতিবিদ্যার পার্ট 1 পার্ট 2 নিয়ে আলোচনা করেছি। আজকের আমি আলোচনা করব পার্ট 3 নিয়ে। পার্ট 3 পড়ার আগে আমাদের কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে। প্রথমত আমাকে জানতে হবে আন্তঃশক্তি কি। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারনাল এনার্জি? আন্তঃশক্তি এই জিনিসটা কি? আন্তঃশক্তি আজকের ভিডিওতে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওর একদম শেষ প্রান্তে তোমাদের জন্য কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অপেক্ষা করে আছে, যেটা শেখাবো আমি তোমাদের। সেটা শিখলেই কিন্তু তোমরা তাপগতিবিদ্যার যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আন্তঃশক্তি দেখো, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কিছু না কিছু পরিমাণ আন্তঃশক্তি থাকে। যে কোনো সিস্টেমের মধ্যে কিছু না কিছু অন্তর্নিহিত শক্তি থাকে, যার প্রভাবে সিস্টেমটা কিন্তু আপন গতিতে চলতে থাকে। সেই যে আন্তঃশক্তি বললাম বা অন্তর্নিহিত শক্তি, যাকে আমরা ইউ দ্বারা সূচিত করছি আন্তঃশক্তি। এই আন্তঃশক্তিটা একটা সিস্টেমের মধ্যে উৎপত্তি হয় কিভাবে, এইটা একটু ভাবার চিন্তা করো তো। আমি বলছি, ধরো আমি 3 দিন উপবাসে আছি, কোনো কিছু খাইনি। 3 দিন পরেও কিন্তু আমি চলাফেরা করতে থাকবো, কিন্তু আমার পাকস্থলী তো এমটি, সেখানে কোনো খাদ্য নেই আমার পাকস্থলীতে, তবু আমি চলাফেরা করতে পারবো। কেননা আমার মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি আছে, যে শক্তির প্রভাবে আমি চলাফেরা করতে পারি। তেমনি বাহ্যিক কোনো প্রভাব ছাড়াও একটা সিস্টেম এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে কেবলমাত্র তার অন্তর্নিহিত শক্তির জন্য। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি লুক্কায়িত থাকে, সেই শক্তিটাকে আমরা বলছি আন্তঃশক্তি। এখন কোশ্চেন আছে, এই আন্তঃশক্তিটা আসে কি করে? না, প্রত্যেকটা সিস্টেমের যে উপাদানগুলি, তার যে অনুপরমাণুগুলির ঘূর্ণনজনিত শক্তি, চৌম্বকজনিত শক্তি, আকর্ষণজনিত শক্তি, এই শক্তিগুলোর প্রভাবে একটা সিস্টেমের মধ্যে আন্তঃশক্তির উদ্ভব হয়। দেখো, একটা অনুপরমাণুগুলির মধ্যে চৌম্বক শক্তি, ঘূর্ণনজনিত শক্তি, আকর্ষণ শক্তি, এটাকে আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারি না। সেই জন্য একটা সিস্টেমে ঠিক কতটা আন্তঃশক্তি আছে সেটাও আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারি না। পরীক্ষা কোশ্চেন রাখতে পারে, আমরা আন্তঃশক্তিকে সঠিকভাবে পরিমাপ করতে পারি না কেন? না, আন্তঃশক্তির উদ্ভব হয় অনুপরমাণুগুলির চৌম্বকজনিত শক্তি, ঘূর্ণনজনিত শক্তি, আকর্ষণজনিত শক্তি। এই শক্তিগুলিকে যেহেতু আমরা সঠিকভাবে পরিমাপ করতে পারি না, তাই আন্তঃশক্তিকে আমরা পরিমাপ করতে পারি না। আন্তঃশক্তি সম্পর্কে বলতে গেলে এই পয়েন্টগুলো আমাদের ভাবতে হবে। 1 নম্বর হচ্ছে আন্তঃশক্তি। প্রথম নম্বর পয়েন্ট বললাম আমি, আন্তঃশক্তি সিস্টেমের একটি অন্তর্নিহিত শক্তি, যেটি উৎপন্ন হয় অনুপরমাণুগুলির ঘূর্ণনজনিত শক্তি, চৌম্বকজনিত শক্তি, আকর্ষণজনিত শক্তির প্রভাবে। 2 নম্বর হচ্ছে এই শক্তিগুলিকে সঠিকভাবে পরিমাপ করা যায় না বলে আন্তঃশক্তিকেও আমরা সঠিকভাবে পরিমাপ করা যায় না। পয়েন্ট নাম্বার 3, আন্তঃশক্তি, একটা সিস্টেমের আন্তঃশক্তি এটি পথ নিরপেক্ষ। এই কথার অর্থ কি? মনে করে একটা সিস্টেম এ পজিশনে ছিল, যার আন্তঃশক্তি U1। এই সিস্টেমটা নিজে থেকে বি পজিশনে এলো, যার আন্তঃশক্তি U2। এই এ থেকে বিতে সে এইভাবে আসতে পারে, কিংবা এখান থেকে সে এইভাবে আসতে পারে, কিংবা ড্যান্সিং ডাউন দ্য ট্রাক, নেচে এখানে আসতে পারে। সে যেভাবেই যাক না কেন, দেখো আন্তঃশক্তির পরিবর্তন কত? ডেল ইউ ইকুয়াল টু U2 মাইনাস U1। যদি আমার U2 গ্রেটার দেন U2 হয়, তাহলে দেখো এই যে ডেল ইউ ইকুয়াল টু U2 মাইনাস U1, এই গাণিতিক রাশিতে কোথাও কি পথের উল্লেখ আছে? পথের উল্লেখ নেই। সেই জন্য বলছে আন্তঃশক্তির পরিবর্তন একটি অবস্থার অপেক্ষক, অর্থাৎ সিস্টেমটা কোন অবস্থায় আছে তার উপর নির্ভর করবে। পরীক্ষা করতে হলে ব্যাখ্যা করো, একটা সিস্টেমের আন্তঃশক্তি অবস্থার অপেক্ষক। 4 নম্বর হচ্ছে আন্তঃশক্তি পথ নিরপেক্ষ, কোন পথে এসছে তার উপর নির্ভর করবে না, সে কোন অবস্থায় আছে তার উপর নির্ভর করবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আন্তঃশক্তি
একটা চক্রীয় পরিবর্তনে একটা সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন জিরো হয়। কি করে জিরো হয়? একটা চক্রীয় পরিবর্তনে একটা সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন জিরো। দেখো একটা সিস্টেম এ পজিশনে ছিল, যার আন্তঃশক্তি U1, সে বি অবস্থানে এলো, তার আন্তঃশক্তি হলো U2। সে এ পথে আসতে পারে, যে কোনো পথে আসতে পারে। আবার দেখা গেল সিস্টেমটা বি থেকে আবার এ অবস্থানে চলে এলো, বি থেকে সে এ অবস্থানে চলে এলো। তাহলে এটা একটা চক্রীয় পরিবর্তন। এ থেকে বিতে এলো, বি থেকে আবার এতে এলো। দেখো তার প্রাথমিক অবস্থান এ, অন্তিম অবস্থানও এ, তবেই সেটা চক্রীয় পরিবর্তন। এক্ষেত্রে আন্তঃশক্তির পরিবর্তন ডেল ইউ ইকুয়াল টু U2 মাইনাস U1 মাইনাস U2, কারণ এক্ষেত্রে U1 যা U2টা, কারণ প্রাথমিক অবস্থান যা অন্তিম অবস্থানটা, দ্যাট ইজ জিরো। অর্থাৎ একটা চক্রীয় পরিবর্তনে আন্তঃশক্তির পরিবর্তন সর্বদা জিরো হয়। এটাকে আমরা এইভাবে লিখি, ইন্টিগ্রেশন অফ এইটা মানে চক্রীয় পরিবর্তন ডিউ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার হলো? ষষ্ঠ নম্বর পয়েন্ট হচ্ছে আন্তঃশক্তির পরিবর্তনকে বোম ক্যালোরিমিটার যন্ত্রে মাপা হয়। যদি বলে কোন যন্ত্রে আমরা আন্তঃশক্তিকে পরিমাপ করতে পারি, না বোম ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা আন্তঃশক্তিকে পরিমাপ করতে পারি। ছাত্রছাত্রী আবার একবার বলছি, আন্তঃশক্তির পরিবর্তন, এক নম্বর পয়েন্ট বললাম, প্রত্যেকটি সিস্টেমের মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি থাকে, সেই অন্তর্নিহিত শক্তিকে বলা হয় আন্তঃশক্তি বা ইন্টারনাল এনার্জি। এটা উদ্ভব হয় অণু পরমাণুগুলির ঘূর্ণনজনিত শক্তি, চৌম্বকজনিত শক্তি, আকর্ষণজনিত শক্তির জন্য। এই শক্তিগুলিকে সঠিকভাবে পরিমাপ করা যায় না বলে আন্তঃশক্তির পরিবর্তনকে সঠিকভাবে গণনা করা যায় না। আন্তঃশক্তির পরিবর্তন অবস্থার অপেক্ষক, কারণ যে অবস্থায় আছে তার উপর নির্ভর করবে। আন্তঃশক্তির পরিবর্তন পথ নিরপেক্ষ মানে বললাম যে কোন পথে সিস্টেমটা পরিচালিত হয়েছে তার উপর নির্ভর করবে না, সে কোন অবস্থায় আছে তার উপর নির্ভর করবে। একটা চক্রীয় পরিবর্তনে আন্তঃশক্তির পরিবর্তন সমান জিরো, এবং আন্তঃশক্তিকে পরিমাপ করা হয় বোম ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। এইবার দেখো সবচেয়ে যা আলোচ্য বিষয়, একটা সিস্টেমের আন্তঃশক্তি, এই কনসেপ্টটা আমাদের মাথায় আসবে কখন আমাদের মাথায় আসবে যে একটা সিস্টেমের আন্তঃশক্তি, এই কথাটা আমাদের মাথায় কখন আসবে? দেখো একটা সিস্টেমের পরিবর্তনে যদি আয়তনের কোনো পরিবর্তন না হয়, একটা সিস্টেম এ পজিশন থেকে বি পজিশনে এলো, এ অবস্থানে সিস্টেমের যা ভলিউম, বি অবস্থানে সিস্টেমের ভলিউম যদি একই থাকে, অর্থাৎ একটা সিস্টেমের পরিবর্তনে যদি ভলিউমের কোনো পরিবর্তন না হয়, আয়তনের যদি কোনো পরিবর্তন না হয়, তখনই কথাটা আসবে আন্তঃশক্তির কথা আমাদের মাথায় আসবে। আন্তঃশক্তির মতো তাপগতিবিদ্যার আর একটি অপেক্ষক রয়েছে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি এনথালপি। কি বলছি আমরা? এনথালপি বা তাপধেয় বা এনথালপি বা তাপদেহ বা পূর্ণতাপ। এখানেও দেখো এই পূর্ণতাপ বা তাপদেহ বা এনথালপি, এই কনসেপ্টটা মাথায় কখন নিয়ে আসবো আমরা? যখন সিস্টেমের পরিবর্তনে, যখন চাপের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সিস্টেমের পরিবর্তনে চাপ যখন স্থির থাকে, তখনই আমাদের এই তাপদেহ বা পূর্ণতাপ কথাটা আমরা আনবো। এবং এই তাপদেহ এবং পূর্ণতাপ যেভাবে উৎপন্ন, আন্তঃশক্তি যেভাবে উৎপন্ন হয়, এগুলো উৎপন্ন হয় সেইভাবে। এগুলোও আমরা বলবো যে পথ নিরপেক্ষ, এগুলো হচ্ছে আমরা বলবো পথ নিরপেক্ষ, অবস্থার অপেক্ষক। চক্রীয় পরিবর্তনে এনথালপির পরিবর্তন জিরো হয়, একেও বোম ক্যালোরিমিটার যন্ত্রে মাপা হয়। তাহলে আমাদের যে আন্তঃশক্তি ইউ, এনথালপি এইচ, এদের মধ্যে রিলেশনটা কি? দেখো এদের মধ্যে রিলেশন এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। মানে এই হচ্ছে একটা সিস্টেমের এনথালপি ইকুয়াল টু আন্তঃশক্তি প্লাস সিস্টেম দ্বারা কৃতকার্য, দ্যাট ইজ রিলেশন
এই যে কিয়াল টু, এগুলো 1 নাম্বার কোশ্চেন তোমাদের সেকেন্ড সামেটিভ টেস্ট, সামেটিভ না, তোমাদের সেকেন্ড সেমিস্টারে পড়তে পারে এনথালপির সঙ্গে আন্তঃশক্তির কি সম্পর্ক। এটা ক্লিয়ার হলো? এরপর তাহলে আন্তঃশক্তির সঙ্গে এনথালপির সম্পর্ক এটা তোমরা তাহলে আজকের অন্তরে জানতে পারলে যে আন্তঃশক্তি কি, তাপ দেহ কি, এবং এগুলো কখন আমাদের মাথায় আসবে, এই কনসেপ্টটা কখন আন্তঃশক্তি কথাটা আসবে, কখন এনথালপি কথাটা আসবে, তাদের মধ্যে রিলেশন কি। আমরা এর পরের ক্লাসে পড়ব আন্তঃশক্তি এবং এনথালপি এটা কিভাবে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের সঙ্গে সম্পর্কিত, সেইটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। তোমরা ভালো করে এটাকে ফলো করো এবং শেষ পর্যন্ত ফলো করো, খাতায় উল্লেখ করে রাখো। আমি পরবর্তী ক্লাসে তোমাদের তাপগতিবিদ্যার সঙ্গে এদের কি সম্পর্ক সেটা নিয়ে আমরা আলোচনা করব। গুড বাই।